বাধ্য হয়েই তখন রুনু ও বিশু অত্যাচার শুরু করে। আরও কঠিনভাবে নিজেদের উপস্থিতি বারবার প্রমাণ দিতে থাকে। রীতিমতো ত্রাস হয়ে ওঠে তারা। শুভময় মণ্ডলের কাহিনী ডাকিনীর মায়াজালে, দ্বিতীয় ও অন্তিম পর্ব। সেই ভয়েই কিনু বাড়ি ছেড়ে পালায় তার পরিবার নিয়ে, এবং খুব স্বাভাবিকভাবেই সেই কারণেই সে কাউকে জানায়নি তার বাড়ি ছাড়ার আসল কারণটা। মাধবীরা বাড়িটা কেনার সাথে সাথেই তাদের ভাই বোনের আত্মার মুক্তির দায়দায়িত্ব এসে বর্তায় যেন তাদেরই ওপর। যেহেতু তারা মৃত্যুর পর থেকেই ওই বাড়িতেই আটকে রয়েছে, তাই তারা চাইছিল ওই বাড়ির লোকেরাই তাদের মুক্তি পাইয়ে দিক। এখন মাধবীরা বাড়ির মালিক, তাই সে দায় তাদেরই। মাধবী বা তার পরিবারের কেউই এটা বুঝতে পারেননি রুনু বা বিশুর বারংবার তাকে দেখা দেওয়ার বা নিজের উপস্থিতি জানান দেওয়ার কারণ ছিল তাদের মুক্তির প্রত্যাশা। এই রকম পরিস্থিতিতে জয়ের সঙ্গে বিয়ে হয় তন্দ্রার। আর মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসে সরমা জানতে পেরে যান তাদের কথা। তারা যে মুক্তির প্রত্যাশী, আর সে মুক্তি যে জয় বা তার পরিবারের লোকেদের থেকেই তাদের কাম্য, সেটাও জানতে পারেন তিনি। কিনুরা চলে যাবার পর আর কেউ রাত কাটায়নি রুনুদের বাড়িতে। সরমা এসে সেখানেই থাকতে গেলেন। রাত ভোর তন্ত্র সাধনা করে তাদের মুক্তির ব্যবস্থা করতে গেলেন। দুর্গা মন্দিরের কারণে তারা ওই বাড়ির বাইরে যেতে পারছে না বা জয়দের বাড়িতেও ঢুকতে পারছে না, এ কথাও জানতে পারলেন। যেহেতু জয়দের কেউ ওই বাড়িতে থাকে না, তাই তারা কিছুই করে উঠতে পারছিল না। সরমা বুঝতে পারলেন ওই দুই ভাই বোনের আত্মাকে নিয়ন্ত্রণ করা তার বাঁ হাতের খেল। কিন্তু সেই খেলা খেলবার আগে মাধবী এবং জয়ের বাবার সম্মতিটাও নেওয়া প্রয়োজন। ওদিকে মাধবী বা তার স্বামীর এসব ঝাড়ফুঁক কালা জাদুতে কোনো বিশ্বাস ছিল না। স্বভাবতই কথা পেড়েও কোনো সদুত্তর তাদের থেকে পেলেন না সরমা। ওদিকে তার এতদিনের শিক্ষা আর অভিজ্ঞতা তাকে বলছে এমন সুযোগ, এমন পরিবেশ আর পাবেন না তিনি। তাই অগত্যা সরমা ঠিক করলেন মেয়েকেই দলে টানবেন। কিন্তু কি করে? প্রথমে তাই তাকেই বশীকরণ করলেন, তাকে নিজের মতের বশ করলেন। বোঝালেন কেন তারও তন্ত্রমন্ত্র জানা ভীষণ জরুরি। তার শ্বশুরবাড়ির লোকেরা নাকি এসব মোটেই মানে না। এদিকে তাদের মাথায় বিপদ হয়ে ঘনিয়ে আসছে রুনু আর বিশুর প্রহার। শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে তন্দ্রার নিজেরও সাবধান হবার ও সুরক্ষিত থাকার জন্যই নাকি তার তন্ত্র সাধনা জানা এবং অভ্যেস করা খুব জরুরি। আর তাকে সাহায্য করবেন তার মা। তন্ত্রা নিমরাজি হয়ে মায়ের প্রস্তাব মেনে নেয়। আর তারপর মা মেয়ে একজোট হয়ে রোজ রাতে জয় ঘুমিয়ে পড়লেই শুরু করে দেয় তন্ত্র সাধনা। যে কদিন সরমা মেয়ের বাড়িতে ছিলেন, মেয়েকে তন্ত্র সাধনার হাতেখড়িটা ভালো মতোই করিয়ে দিয়ে রোজ অনুশীলন করতে বলে গেলেন। মায়ের বশে এসে তন্দ্রাও তখন মায়ের আদেশ শিরোধার্য করে তার আজ্ঞা পালনে বাধ্য হয়ে উঠেছিল। রোজ রাতে জয় ঘুমালে ঘরে সে তন্ত্রমন্ত্র নিয়ে চর্চায় বসত। কিন্তু একদিন কোনো কারণে ঘুম ভেঙে যায় জয়ের। পাশে তন্দ্রা ছিল না। সে পাশ ফিরে খাটের নিচে মেঝেতে কুপি জেলে ধ্যানমগ্ন তন্দ্রাকে দেখতে পেল। কারেন্ট থাকা সত্ত্বেও
কুপি জ্বলছে দেখে বেশ অবাক হয় জয়। তারপর তন্দ্রার মুখের দিকে চাইতেই বিস্ময়ে সে হতবাক হয়ে গেল। এ কি সাজ তন্দ্রার! চোখের পাতায় মোটা করে পরা কাজল, কপালে এত বড় সিঁদুরের একটা ফোঁটা কাটা, নাক থেকে সিঁথি হয়ে মাথার মাঝ অবধি টানা, মাথার কোঁকড়ানো এলো চুল থেকে টপ টপ করে ঝরছে জলের ফোঁটা। তার জলে ভেজা খালি গায়ে শুধু একটা গেরুয়া কৌপিন জড়ানো। কুপিটা যেন তার সাধনার হোমকুণ্ড। গলায় একটা ফুলের মালা, হাতেও একটা। সামনের মেঝেতে কি সব হাবিজাবি আঁকা, তার উপর নানা রকমের নুড়ি, কাপড়ের টুকরোয় বাঁধা শেকড় বাকড়, আরও কত কি। তন্দ্রার চোখ বন্ধ থাকায় সে দেখতে পেল না জয়ের জেগে ওঠা আর তার কাজকর্ম দেখার বিষয়টা। জয় চুপচাপ শুয়ে শুয়ে দেখতে লাগলো তন্দ্রার কার্যকলাপ। অনেকক্ষণ পর তন্দ্রা চোখ খুলল। নিজের সাধনার জিনিসপত্রগুলো সব গুছিয়ে একটা ছোট্ট কাঠের বাক্সে রেখে তার আলমারির লকারে ঢুকিয়ে রাখল। তারপর ধীরে ধীরে উঠে তন্দ্রা বাথরুমে চলে গেল। বাথরুম থেকে আরও একবার স্নান করে ফিরে আসলো। পরনের কৌপিনটা ত্যাগ করে আবার রাতের ঘুমানোর পোশাক পরল। কৌপিনটাও ভাঁজ করে ঢুকিয়ে দিল তার সেই আলমারির লকারে। সঙ্গে কুপিটাও নিভিয়ে লুকিয়ে রাখল আলমারির পিছনে, এমনভাবে যাতে কারোর নজর না পড়ে। কৌপিন ত্যাগের সময় জয় সেই কুপির আলোতেই দেখতে পেল তার গ্রীবাদেশে, দুই স্তনবৃন্তে, নাভিদেশে, বাহুমূলে আর পদমূলে রক্তিম চন্দনের প্রলেপ। দুই হাতের তালুতেও ছিল লাল ফোঁটা। জয় বুঝতে পারে কেন মিলনের ইচ্ছায় কোনো রকম উৎসাহ দেখানোর পরিবর্তে তন্দ্রা ইদানিং কেবল বাধাই দেয়, শরীর ভালো না লাগার অজুহাত দেয়, কাছে আসতে চায় না তার। সেদিন তাকে কিছু না বললেও পরের দিন ঘুমের ভান করে দীর্ঘক্ষণ শুয়ে থাকে জয়। তারপর যেই তন্দ্রা উঠে বসে অমনি যেন তারও ঘুম ভেঙে গেছে এমন ভাব করে উঠে পড়ে। তন্দ্রার আর সে রাতে সাধনায় বসা হয় না। জয় এরপর রোজ শুতে দেরি করা আর তন্দ্রা নিজে না ঘুমানো অবধি জেগে থাকতে শুরু করে দেয়। ফলস্বরূপ তন্দ্রার তন্ত্র সাধনা বন্ধ হয়ে পড়ে। তার মনও ধীরে ধীরে মিলনের ছায় সাড়া দিতে থাকে এবং তারপর কয়েক মাসের মধ্যেই সে সত্যিই সন্তান সম্ভবা হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তার তন্ত্র সাধনায় তখন থেকেই স্থায়ী ছেদ পড়ে যায়। এরপর যথাসময়ে একটি কন্যা শিশুর জন্ম দিল সে। শিশুটিও অসম্ভব আদুরে ছিল। তার কলকল্লোলে বাড়ি ভরে থাকতো সারাক্ষণ, সবাই তাকে নিয়ে মেতে থাকতো। এরপর কোনো একদিন ঘর সাফ করতে গিয়ে কাজের বউ খুঁজে পায় সেই কুপিটা। মাধবীর কাছে তখনও তন্দ্রার তন্ত্র সাধনার কথা খুলে বলেনি জয়, তাই এই বিষয়ে মাধবীর জিজ্ঞাসাগুলো সরল মনে করা হলেও তন্দ্রা তাতে বেশ অস্বস্তিতে পড়ে। এই খবর চলে যায় সরমার কাছেও। তিনি এই সুযোগ হাতছাড়া করতে রাজি হলেন না কিছুতেই। তন্দ্রাকে আবার তন্ত্র সাধনায় ফিরিয়ে আনার এটাই ছিল তার উৎকৃষ্ট সুযোগ। তিনি মেয়েকে বোঝালেন তার শ্বশুরবাড়ির লোকেরা ভুল করতে চলেছে। পাশের বাড়ির সেই দুই প্রেতাত্মাকে তিনি মুক্ত করে দিয়েছেন ওই বাড়ির বাঁধন থেকে। অবশ্য এর ফলে ভালো হবে বলেই তিনি ওই কাজ করেছেন। তারা এখন নিজের দাদার কাছে গিয়ে তাদের মুক্তির জন্য আবার দরবার করতে পারবে। কিন্তু তারা এ বাড়িতে ঢুকতে না পারুক, রাস্তাঘাটে বা অন্যত্র চাইলেই এসে হাজির হতে পারবে জয়দের সামনে। তাতে তাদেরও বিপদ হতে পারে।
যদি না তন্দ্রা তন্ত্র বলে তাদের রক্ষা করে। আসলে এসবের পিছনে সরমার উদ্দেশ্য ছিল মেয়েকে ভয় দেখিয়ে আবার বশে আনা, আর তার শ্বশুরবাড়ির লোকেদেরও বশে আনা। শিশু নাতনিটার জন্য তন্দ্রাকে জল পোড়া খাওয়াতে ঠিক সাহস পাচ্ছিলেন না তিনি। যথারীতি মায়ের কথায় তন্দ্রা আবার তন্ত্র সাধনা শুরু করে। সরমা কয়েকদিনের জন্য মেয়েকে বাড়ি নিয়ে আসেন। দিন রাত বাড়িতে তন্ত্রমন্ত্র নিয়ে ডুবে থাকলেন মা মেয়ে দুজনে। তার শাশুড়ি সামলালেন তখন তন্দ্রার মেয়েকে। সরমা কয়েকদিনেই বেশ কিছু তুকতাক, মোহিনীবিদ্যা, বশীকরণের টোটকা, জল পড়া এইসবে সিদ্ধহস্ত করে তুললেন মেয়েকে। তন্দ্রা যতই হোক ওই মায়েরই মেয়ে, তো এইসব বিদ্যার্জনে সেও পারদর্শিতা দেখালো খুব। সেবার বাপের বাড়ি থেকে ফেরার আগে সেও রীতিমতো তন্ত্রমন্ত্রে শক্তিশালী হয়ে উঠল। সরমা নিজের অভিজ্ঞতার কথা শুনিয়ে মেয়েকে শেখালেন কিভাবে তাকে এবার শ্বশুরবাড়িতে ফিরে প্রথমে নিজের স্বামী, তারপর শ্বশুর শাশুড়িকে বশ করতে হবে। তন্দ্রা তখনও জানত না যে তার তন্ত্র সাধনার খবর জয়ের কাছে আছে। সে একেবারে সরল সাধাসিধে গৃহবধূটি সেজে শ্বশুর বাড়িতে ফিরল কয়েকদিন পরেই। আর এসেই প্রথমে নিজের ঘরে গিয়ে ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তারপর জয়ের সামনে এলো। মাধবী শরবত খেতে দিল তাকে, কিন্তু জয়ও অনেক পরিশ্রম করার পর গরমে বাড়ি ফিরেছে এই কারণ দেখিয়ে সেটা তাকেই খাইয়ে দেয়। ব্যাপারটা জয়ের একটু অস্বাভাবিক লাগলেও তখন কিচ্ছু বলে না। এরপর তন্দ্রা স্নানে ঢুকলে জয় তার ব্যাগটা খোলে। জয় দেখে ব্যাগের ওপরের দিকে শুধু একটা শাড়ি বিছানো, আর বাকিটা ভর্তি শুধু তার টুকটাকের জিনিসপত্রে। ব্যাগটা তার মা বাবাকে দেখায় জয়। এমন সময় স্নান সেরে বের হয় তন্দ্রা। দেখতে পায় শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে তার ব্যাগের জিনিসপত্র সব ঘেঁটে দেখছে। প্রচণ্ড রেগে যায় সে। রেগে যায় ওদিকে জয় নিজেও। বেশ কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। জয় জোর করে জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে ফেলে দেয় পুকুরের জলে। তন্দ্রা ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার ঘরে গিয়ে দরজা দেয়। সকাল পার হয়ে সন্ধ্যা হয়, তন্দ্রা না বাইরে আসে না সাড়া দেয়। মাধবীরা সবাই চিন্তিত হয়ে পড়ে। ওদিকে জয়ের ক্রোধ সংবরণ হয়নি দেখে অগত্যা মাধবী গিয়ে ডাকাডাকি করে জয়ের হয়ে তার কাছে ক্ষমা টমা চেয়ে সেবারের মতো তন্দ্রাকে ঘর থেকে বাইরে আনে। ঘরে দ্বাররুদ্ধ হয়ে থাকাকালীন সেদিন তন্দ্রা জয়ের ফোন থেকেই কল করে নিজের মা তথা তার তন্ত্র সাধনায় গুরুমা সরমার কাছে। সেদিনের ঘটনার সমস্ত কিছু সে জানায় তার মাকে। সরমা তো কোনো মতেই এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করার পাত্রী ছিলেন না, বরং এমন সুযোগই তিনি চাইছিলেন। তাহলেই এই সুযোগে মাধবীদের বাড়ির সকলকে বশে আনতে পারবেন, আর সেটা করতে পারলে তার নিজের শেষ তন্ত্র সাধনাটাও এখানে আরামেই করতে পারবেন তিনি। আর তন্দ্রাও তারই মতো শ্বশুরবাড়িতে একচেটিয়া ছড়ি ঘুরিয়ে যেতে পারবে আজীবন। সেই মতোই তার পরামর্শে এরপর থেকেই তন্দ্রার আচার আচরণ, কথাবার্তা, চালচলন সবই বদলে যেতে থাকল। মিষ্টি নম্র স্বভাবের বদলে উগ্রতা প্রকাশ পেতে শুরু করলো তার সব আচরণে। শ্বশুর শাশুড়ির এতদিনের ভীষণ প্রিয় কন্যা সমা তন্দ্রা বাড়ির সকলের চোখেই ভয়ের কারণ হয়ে উঠতে থাকল। তাদের অবস্থা হয়ে দাঁড়ালো এমন যেন পারলে বলেন, বৌমা তোমার পায়ে নমস্কার। জয়ের কানে
মাধবীর সেদিন তন্দ্রার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা একটু দেরিতে হলেও এসে পৌঁছায়। অকারণে মায়ের এই অপমানিত হওয়াটা তার পক্ষে সহ্য করা বেশ কঠিন হয়। এর কিছুদিন পর সরমা তাদের বাড়িতে আসেন মেয়ে জামাইয়ের সম্পর্কের টানাপোড়েনের সমাধান করবেন বলে। আলোচনার মাঝে কথা প্রসঙ্গে সেদিনের জড়িবুটি তুকতাক করার জিনিসপত্র পাওয়ার বিষয়টাও ওঠে। জয় সরমাকেই তন্দ্রার এইসব পরিবর্তনের জন্য দায়ী করে। সরমা জয়ের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তায় অপমানিত বোধ করে রক্তচক্ষু ধারণ করে ক্রোধে কাঁপতে থাকেন। শৈশবের পর তাকে সবাই শুধু সমীহই করেছে, উঁচু গলায় কেউ কথা বলেনি। তিনি তৎক্ষণাৎ মাধবীদের বাড়ি থেকে বেরিয়ে চলে যান। তন্দ্রাও তার মায়ের অপমানে ক্রুদ্ধ হয়ে ঘরে গিয়ে দরজা দেয়। জয় সেদিন মাধবীকে তন্দ্রার কাছে মাথা নত করতে বারণ করে দেয়। ওদিকে তন্দ্রা ঘর থেকে যথারীতি তার মাকে ফোন করে। সরমা তাকে পরামর্শ দেন কিছু একটা করে দেখাতেই হবে তাকে, যাতে জয়দের বাড়ির সবাই তার তন্ত্র বল দেখে তাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। ক্রোধান্বিত তন্দ্রার মাথায় আসে তার মায়ের সেই কৈশোরে বাড়িতে করা তুকতাকের ঘটনাটা। সে নিজেও এখন ওসব শিখে গেছে, চাইলেই সে ওই রকম ঘটনা ঘটিয়ে দেখাতে পারে তার ক্ষমতা। এরপর একদিন ভর সন্ধেবেলা জয় সেদিন কর্মসূত্রে বাইরে, মাধবী রান্নার কাজে ব্যস্ত। জয়ের বাবা গেছেন গোয়াল বাড়ি। তন্দ্রা এই সময়টাকেই বেছে নিল তার ক্ষমতা দেখাবার জন্য। তার মেয়ে তখন অন্য এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেলছিল। তন্দ্রার তুকের প্রভাবে সে হঠাৎ খেলতে খেলতেই নেতিয়ে পড়ল। সবাই দৌড়ে গেল তার কি হয়েছে দেখতে। তন্দ্রা তার তুক কাজ করেছে দেখে তার সাধনার জিনিসপত্র সব গুছিয়ে তুলে লুকিয়ে রাখলো তার গোপন জায়গায়। তারপর দ্রুত নিজের সমস্ত সাজ ধুয়ে স্নান সেরে বের হয়ে দৌড়ে যায় মেয়ের কাছে। চারিদিকে তখন অনেক লোক জমে গেছে। তাকে নিয়ে অনেকেই দৌড়ালো ডাক্তারের কাছে। তন্দ্রা নিজের অজান্তেই একটা বড় ভুল করে ফেলেছিল। তুক করার আগে সরমা সেদিন যেটা করেছিলেন সেটা সে করেনি। আর তা ছিল তুক করার আগে মেয়েকে রক্ষা মন্ত্রে বাঁধা, যাতে যত বিপদই হোক তার প্রাণ না যায়, কোনো অপশক্তি তার নিস্তেজতার সুযোগে ক্ষতি না করতে পারে। আর সেই ভুলটাই নিজের অজান্তেই করে বসল সে। তুকের বশে নিস্তেজ তার শিশুকন্যা যখন শুয়ে ওই প্রতিবেশীর বাড়িতে, রুনু আর বিশুর প্রেতাত্মা তখন সেখানে গিয়ে হাজির হলো। দীর্ঘদিন ধরে তাদের মুক্তির আবেদন নাকচ করে এসেছিল সবাই। তারাও তাই প্রতিশোধ নিতে ওই নিস্তেজ হয়ে পড়ে থাকা শিশুটিকেই বেছে নিল। দুর্গা মন্দিরের চৌহদ্দির বাইরে হওয়ায় তাদের কোনো বাধাও ছিল না অপকর্ম করতে। ঘাড় মোটকে বেচারি শিশুটার প্রাণ নিল তারা। ডাক্তার যখন শিশুটিকে দেখল তখন তার দেহে আর প্রাণ নেই। তন্দ্রা বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে সে। নিজের অপকর্মের ফলে তার এত বড় ক্ষতি হয়ে যাওয়ায় সে ভেঙে পড়ে মারাত্মক। কাউকেই সে বলে উঠতে পারে না তার কষ্টের কথা, এমনকি সরমাকেও না। মর্মে মরে যায় তন্দ্রা। তন্ত্র সাধনার ভূত নেমে যায় তার মাথা থেকে। বাড়ির সকলের যে কষ্ট যন্ত্রণা, তার পাশে তন্দ্রার বেদনার তুলনাই চলে না। এরই মধ্যে ওই বাড়িতে তার সামনে আসতে শুরু করে দিল তার শিশুকন্যার আত্মাও। নিষ্পাপ ওই শিশুর আত্মার ওই বাড়িতে প্রবেশ আটকাতে পারল না
স্বয়ং মা দুর্গার অধিষ্ঠানও। তার মেয়ে এক করুণ মুখ নিয়ে শুধু তার চোখের সামনেই এসে হাজির হয়, ফলে তন্দ্রার বাড়িতে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ল। অগত্যা জয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে ওই বাড়ি ত্যাগ করে চলে গেল সে। জয়ের বাবার এক গুণীন বন্ধু সব শুনে নিজের থেকে এসে একদিন সমস্ত কার্যকারণ সম্বন্ধ বিচার করে সব ঘটনা প্রকাশ করলেন তাদের কাছে। জয় নিজে থেকেই গয়া গিয়ে পিণ্ডদান করে। বিশু, রুনু ও তার নিজ শিশুকন্যার আত্মার মুক্তি করিয়ে আসে। তাদের বাড়ির কাউকেই আর কখনো কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্মুখীন হতে হয়নি। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।